আগমন আপনি আগে থেকে টের পেয়ে যান? কেন আমাকে সবসময় আগলে রাখেন? কেন আমার কষ্টে আপনিও কষ্ট পান? ময়ের মুখে ভালোবাসার ওই অবুঝ প্রশ্নটা শোনা মাত্রই উজানের মুখের সে চতুর হাসি এক নিমেষে উধাও হয়ে গেল। সে গম্ভীর গলায় মনে করিয়ে দিল, গতকাল রাতের কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিসেস চৌধুরী। কথাটা বলা মাত্রই ময়ের ফর্সা মুখটা আবারও এক নিমিষে বেলুনের মতো চুষে গেল। ঠিক তখনই কাল রাতের উজানের সেই নিষ্ঠুর ও পাথুরে কথাগুলো তার কানের কাছে পূর্ণকণ্ঠের মতো বিকট শব্দে বাজতে লাগলো। তার বুকের ভেতরটা আবারও অভিমানে ভারী হয়ে উঠল। মৌকে ওভাবে চুপ হয়ে যেতে দেখে উজান নিজের হাতঘড়ির দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় কড়া নির্দেশ দিয়ে বলল, বিকেলে বান্ধবীর সাথে বাইরে ফুচকা খাওয়ার যে প্ল্যান করছো ওটা এখনই ক্যান্সেল করো। আমি বাসায় ফেরার সময় নিজে তোমার জন্য ফুচকা নিয়ে যাব। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমরা যে একে অপরের হাজবেন্ড ওয়াইফ এই সত্যিটা যেন এই কলেজের কোনো স্টুডেন্ট বা টিচার ভুলেও জানতে না পারে। বুঝতে পেরেছো? মৌ নিজের ফুলানো গলাটা আরও এক কাঠি বাড়িয়ে উজানের কড়া নির্দেশ শুনে বাধ্য মেয়ের মতো শুধু আলতো করে মাথা নাড়ল। উজান হঠাৎই উঠে দাঁড়ালো। তাকে আচমকা উঠে দাঁড়াতে দেখে মৌও টেবিল থেকে নেমে চট করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু উজান কিছু বুঝে ওঠার আগেই এক তীব্র আকুলতায় মৌ দুহাত বাড়িয়ে উজানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। উজানের শার্টের বুকটা নিজের ছোট ছোট হাতের মুঠোয় শক্ত করে খামচে ধরে অত্যন্ত কাতর ও ভাঙা গলায় বলে উঠল, আমাকে আপনি ভালোবাসেন না সেটা না হয় মেনেই নিলাম, কিন্তু দোহাই আপনার, কখনো এই আমিটাকে একা করে মাঝ দরিয়ায় ফেলে দিয়ে চলে যায়েন না। আপনাকে যে আমি নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। আপনি হীনা এই দুনিয়ায় আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনার মনের ভেতরে আমার জন্য ভালোবাসা না থাকলেও চলবে, শুধু আমি আপনার বউ হয়ে আপনার নামের পাশে বেঁচে থাকতে চাই। আমার এই একটা মাত্র অধিকারটুকু প্লিজ অন্য কোনো নারীকে দিয়ে দিয়েন না। আমি অন্য কারো বুকে আপনাকে কিছুতে সহ্য করতে পারবো না, মরেই যাব আমি। উজান তীব্র চমকে উঠে মৌয়ের দিকে তাকায়। হুট করে এই মেয়েটার কি হলো সে কিছুই বুঝতে পারছে না। মৌয়ের এই আকুল আর্তনাদ আর হারানোর ভয় এক পলকে উজানের ভেতরের শক্ত পুরুষালী অহংকারকে যেন নাড়িয়ে দিল। সে নিজের অজান্তেই মৌয়ের পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো এবং তার মাথায় হাত রেখে অন্তত ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পিসি? মৌ কোনো কথা বলল না। সে শুধু উজানের বুকে নিজের মুখটা আরো গভীরভাবে গুজে দিল। উজান এক দীর্ঘশ্বাস ফেলে নিজের দুহাত দিয়ে মৌয়ের চিবুকটা আলতো করে উঁচিয়ে মুখখানা নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখ তুলতেই দেখলো মৌয়ের বড় বড় দুটো চোখে অশ্রু চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি শ্রাবণের ধারা নামবে। মেয়েটার চোখের এই নোনা জল উজান কোনোভাবে সহ্য করতে পারে না। কিন্তু কেন? উজান নিজের মনেই এক মস্ত বড় প্রশ্নের মুখোমুখি হলো। সে তো মনে মনে মৌকে নিজের বউ হিসেবে স্বীকারই করতে চায় না। মৌ তো তার জীবনে কেবলই এক বড় দায়িত্ব আর ফ্যামিলির চাপিয়ে দেওয়া এক বন্ধন মাত্র। তাহলে কেন এই মেয়ের চোখের সামান্য দুফোঁটা জল দেখলো তার নিজের বুকের ভেতরটা অমন তীব্র হাহাকার করে উঠে? এটা কি শুধুই দায়িত্ববোধ নাকি নিজের অজান্তেই
এই পুচকে বিড়ালের বাচ্চার জন্য তার পাথুরে মনে এক মায়ার জাল তৈরি হচ্ছে। উজান আর বেশি দূর ভাবতে পারল না। এসব গভীর অনুভূতি নিয়ে ভাবা তার নিজের তৈরি করা রুলসের বাইরে, তবুও বারবার এই মেয়েটার মায়াবী মুখটাই তার মাথায় ঘুরঘুর করে। হঠাৎই নিজের ভাবনার গোড় কাটাতেই উজানের ধীর দৃষ্টি গিয়ে থামল মৌয়ের শুকনো ও শ্যান ঠোঁট দুটোর দিকে। পিচ্চি, কথা বলছো না কেন? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন তোমার? মৌ এবার ছোট বাচ্চাদের মতো উজানের শার্টের বুকে নিজের নাকটা ঘষে মুছে নিল। আপনাকে আমার থেকে কেউ কেড়ে নিতে চাচ্ছে। আপনি যদি আমাকে নিঃস্ব করে চলে যান, তাহলে আমি বাঁচবো কিভাবে? উজান মৌয়ের মুখে এমন বোকা বোকা কথা শুনে মৃদু হাসল। সে মৌয়ের কপালে আলতো করে নিজের আঙুল দিয়ে একটা টোকা দিয়ে বলল, মিসেস উজান চৌধুরীর মুখে এমন দুর্বল কথা তো একদম মানায় না। সে তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। আজ হঠাৎ কি হলো? আপনার এত স্বাদের প্রিয় জিনিস বাইরে থেকে কেউ এসে কেড়ে নিতে চাইলেই কি আপনি তাকে ওভাবে সহজে ছেড়ে দেবে? প্রশ্নই আসে না। মৌ এক ঝটকায় উজানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে নিজের নাকটা উঁচিয়ে বেশে করা গলায় তেজে দেখিয়ে বলে, যেখানে আমি আমার উইশে একটা সামান্য সুতো কখনো কাউকে দেব না, সেখানে আপনাকে তো অন্য কারো সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। দেখে নেব আমি ওই ডাইনি দুটোকে। আমার বরের দিকে নজর দিলে একটার মাথার চুল টেনে একদম ছিঁড়ে কদম ফুল বানিয়ে ফেলবো। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের হাত দুটো মুঠো করে কথাটা বলল মৌ। অতিরিক্ত রাগের কারণে এই মুহূর্তে তার ফর্সা নাকের ডগাটা একদম পাকা টমেটোর মতো টকটকে লাল হয়ে গিয়েছে। তবে পরক্ষণেই উজানের মুখের দিকে তাকিয়ে সে হুট করেই মিষ্টি হাসি ফুটিয়ে আদুরে স্বরে আওড়ালো, ভীষণ ভালোবাসি আপনাকে দুলহাজান। আপনি শুধু আমার, অনলি এই মৌ চৌধুরীর, আর কারো নন। এই কথাটি বলে মৌ সেখানে আর একটি মুহূর্ত দাঁড়ালো না। উজানের সামনে নিজের লজ্জাটুকু আড়াল করতে সে এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে চলে গেল। উজান তার ওই চপল ও পাগলাটে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের মনে এক তৃপ্তির মুচকি হাসি ঝুলালো। তারপর নিজের পরবর্তী ক্লাস নেওয়ার জন্য করিডর দিয়ে বেরিয়ে গেল। ক্লাস শেষ হতেই মৌ আর মেহের হাফ টাইমের বিরতিতে একসাথেই ক্যাম্পাসের মেইন ক্যান্টিনের দিকে চলে গেল। দুজনে মিলে হালকা কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আড্ডা শেষ করে ক্যান্টিন থেকে বের হলো। মৌ মেহেরের কাঁধে নিজের একটা হাত রেখে পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। অবশ্য ক্যাম্পাস ঘুরে দেখা কথাটা বলে একটু ভুলই হবে, কারণ মৌয়ের চোখ দুটো আসলে পুরো মাঠ জুড়ে ছদ্মবেশে শুধু তার গম্ভীর প্রফেসর বর উজান চৌধুরীকেই খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই এক জোরালো বাতাসের মতো হুট করে পাশ থেকে কেউ একজন এসে চরম শক্ত হাতে মৌয়ের ফর্সা কবজিটা আঁকড়ে ধরে এক মস্ত বড় হ্যাঁচকা টান দিল। আচমকা এমন অতর্কিত অহিংস হামলায় মৌ প্রথমে ভীষণ ভয় পেয়ে নিজের চোখ মুখ একদম খিচে বন্ধ করে ফেলল। তবে পরের মুহূর্তে যখন সে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে চোখ মেলল, দেখল তার অতি পরিচিত বকে যাওয়া লম্পট ছেলে জিহাদ অন্তত নীলজের মতো তার সামনে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই ধস্তাধস্তির মাঝে চোখের পলকে তাদের দুজনকে কেন্দ্র করে চারপাশে ডজন ডজন স্টুডেন্ট এসে এক মস্ত বড় গোল বৃত্ত তৈরি করে ভিড় জমালো। মেহের মৌকে ওভাবে আটকে পড়তে দেখে দূর থেকে এক প্রকার দৌড়ে মৌয়ের পাশে এসে দাঁড়ালো। মৌ তখনও নিজের জায়গায় পুরো স্তব্ধ ও নিতুর হয়ে দাঁড়িয়ে আছে।
সে আসলে আর 10টা সাধারণ মেয়ের মতো নয়, বরাবরই একটু অন্য ধাঁচের মেয়ে। ছেলেদের সাথে অযথা মাখামাখি করা, কাছাকাছি থাকা বা ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করাটা সে ছোটবেলা থেকেই একদম পছন্দ করে না। সেখানে এই ভর দুপুরে পুরো কলেজের মাঝখানে দাঁড়িয়ে জিহাদ নামের একটা ছেলে তার হাতে স্পর্শ করার দৃশ্যটা দেখিয়েছে। এটা ভাবতেই মৌয়ের ফর্সা কপালে রাগের এক তীব্র চড়া ঝিলিকে ফুটে উঠল। এই ছেলেটা গত প্রায় মাসে দুয়েক ধরে ক্লাসে কিংবা করিডোরে শুধু মৌয়ের দিকেই লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশ্য মৌ এর আগে এসবের তেমন একটা পাত্তা দেয়নি, কারণ তার মতো সুন্দরী মেয়ের দিকে ক্যাম্পাসের কত বন্ধুই তো হা করে তাকিয়ে থাকে। ওসব নিয়ে মাথা ঘামানোর মতো ফালতু সময় তার নেই। কিন্তু আজ এই ছেলেটা কোন সাহসে, কার পর্যায়ে সবার সামনে তার হাত টেনে ধরার মতো এত বড় স্পর্ধা দেখালো। মনে মনে ঠিক সেটাই ভাবছিল। হঠাৎ করেই সবার মুখে মুখে গুঞ্জন থামিয়ে জিহাদ অন্তত নাটকীয় কাদায় মৌয়ের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর পকেট থেকে একটা বড় লাল টকটকে গোলাপ ফুল মৌয়ের দিকে বাড়িয়ে দিয়ে পুরো মজনু স্টাইলে বলে উঠল, আই লাভ ইউ মৌ, তোমাকে আমি সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি। বিগত 2 মাস ধরে প্রতিদিন তোমায় এই কথাটা বলতে চেয়েছি, কিন্তু মন থেকে কিছুতেই সাহস জোগাতে পারিনি। আজ সবার সামনে সেই সাহসটা করেই ফেললাম। প্লিজ আমার এই পবিত্র ভালোবাসাটা তুমি একসেপ্ট করো। জিহাদের এই ফিল্ম স্টাইলের প্রপোজাল দেখা মাত্রই চারপাশ থেকে উৎসুক স্টুডেন্টদের করা তালি আর শীর্ষে দেওয়া বিকট শব্দ ভেসে এলো। মেহের এই পরিস্থিতি দেখে নিজের শুকনো ঢোক গিলল। সে মৌয়ের ভেতরের আসল রূপটা খুব ভালো করে চেনে, তাই সে স্পষ্ট বুঝতে পারছে আজ এই ক্যাম্পাসে খুব বড় রকমের একটা তুফান বা কালবৈশাখী ঝড় আসতে চলেছে। ঠিক তখনই মেহেরের ভাবনার মাঝে হুট করে বাঘিনীর মতো গর্জে উঠল মৌ। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে জিহাদের ওই হাঁটু গেড়ে বসা মুখের গাল বরাবর সজোরে এবং ব্যাক টু ব্যাক কয়েকটি থাপড় বসিয়ে দিল। আচমকা এমন থাপড়ের জন্য জিহাদের হাতের গোলাপ ফুল মাটিতে ছিটকে পড়ল। মৌ এবার নিজের পুরো গলার জোর দিয়ে রাগে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, সাউয়ার ঘরে সাউয়া, ভালোবাসা তোর পেছন দিয়ে ভরবো, মাঝ বরাবর এমন লাথি মারবো যে জীবনে কোনো মেয়ে তো দূরের কথা, কোনো হিজড়া তোর দিকে ফিরে তাকাবে না। সবার সামনে এমন থাপ্পড় আর কড়া কড়া গালি খেয়ে জিহাদ চট করে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রাগে লাল হয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট মৌ, তুমি এটা কি করলে? তোমাকে আমি প্রপোজ করলাম আর তুমি আমার ভালোবাসা একসেপ্ট না করে সবার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করছো। মৌ এবার নিজের মুখটা বাঁকিয়ে চোখ দুটো ছোট ছোট করে উত্তর দিল, আহারে আমার সোনা গো, তোকে কি আমি বলেছিলাম আমাকে প্রপোজ কর? 7 ঘাটের পানি খেয়ে 7 বেটির সাথে শুয়ে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তোর মতো একটা ক্যারেক্টারলেস ছেলেকে একসেপ্ট করার চেয়ে সারা জীবন একাকী সিঙ্গেল হয়ে ইন্তেকাল করা আমার জন্য 1000 গুণ ভালো। লুচ্চা ছেলে একটা। জিহাদ এবার চরম রাগান্বিত ও অপমানিত বোধ করে আঙুল উঁচিয়ে বলে, মৌ, তুমি কিন্তু এবার বড্ড বেশি বেশি করছো। আর তুমি কিসের ভিত্তিতে, কোন প্রমাণের উপর দাঁড়িয়ে আমাকে এভাবে সবার সামনে খারাপ ছেলে বলছো? হ্যাঁ, চুপ কর শালা। তোর মতো 1000টা ছেলের চেয়েও 1000 গুণ বেশি হ্যান্ডসাম আর কিউটের ডিব্বা পার্সোনাল ভাবে অলরেডি আমার নিজের জীবনে আছে। সো বেশি কথা না বলে
দূরে গিয়ে মর। কথাটি বলা মাত্রই মৌ সকলের সামনে জিহাদের বুকে ধাক্কা দিয়ে তাকে একপাশে ফেলে দিল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের হাতটা শক্ত করে ধরে হনহন করে ওখান থেকে চলে গেল। এদিকে জিহাদের এমন করুণ ও ধোলাই খাওয়া অবস্থা দেখে ক্যাম্পাসের বাকি স্টুডেন্টরা আড়ালে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবার সামনে পাওয়া এই চরম অপমান জিহাদ কোনোভাবে মেনে নিতে পারল না। সে নিজের লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে চরম হিংস্র চোখে মৌয়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁতে দাঁতে পিছে বিড়বিড় করে উঠল, এই জিহাদকে রিজেক্ট করলি তুই মৌ, এর পরিণাম যে তোর জন্য কতটা ভয়াবহ হবে তা তুই কল্পনা করতে পারবি না। তোকে এই অপমানের শাস্তি নিজের হাড়ে হাড়ে পেতেই হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি।